Hello student, welcome back to my channel Nursing Doubt Clearance. Today our topic of discussion is myocardial infarction. So let's start the video. তো আজকে আমার যে টপিকটা দেখো মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বলতে আমি কি বুঝছি। মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন মানে হচ্ছে ইসচেমিয়া মানে কি ঠিক মতো যে মায়োকার্ডিয়াল টিস্যুগুলো, হার্টের টিস্যুকে আমরা কি বলি, মায়োকার্ডিয়াল টিস্যু। তো হার্টের টিস্যুগুলো যখন ডেস্ট্রয়েড হয়ে যায় হার্টের রিজিয়ানে, তখন কিন্তু আমার সেখানে ব্লাড সাপ্লাইটা পুরোপুরি অফ হয়ে যেতে পারে বা কমে যেতে পারে, ঠিক আছে। তখন কিন্তু ঠিকঠাক পরিমাণ, যেহেতু ব্লাডের মাধ্যমেই কিন্তু আমার প্রত্যেকটা টিস্যুতে হচ্ছে তোমার অক্সিজেনের সাপ্লাইটা হয়, যেহেতু তোমার টিস্যুগুলো পার্মানেন্টলি ডেস্ট্রয়েড হয়ে যাচ্ছে, তার ফলে কি আমার যে হার্ট টিস্যুগুলো সেগুলোতে অক্সিজেনের ডিপ্রাইভেশন ঘটে, বা যেহেতু ব্লাড সাপ্লাই ওখানে অফ হয়ে যাচ্ছে, সেই জন্য আমার কি মায়োকার্ডিয়াল ইসচেমিয়া দেখা যায়। তার ফলে কি নেক্রোসিস অর ডেথ টু দ্য মায়োকার্ডিয়াল টিস্যু অকার। তার ফলে কি, যেহেতু আমার ঠিকঠাক ব্লাড ফ্লো বা ব্লাড সাপ্লাই হচ্ছে না হার্টের টিস্যুগুলোতে, সেই জন্য কিন্তু মায়োকার্ডিয়াল টিস্যুগুলোর নেক্রোসিস হয়। নেক্রোসিস অর ডেথ টু দ্য মায়োকার্ডিয়াল টিস্যু, নেক্রোসিস হতে পারে বা টিস্যুগুলো কিন্তু মরে যেতে পারে, ঠিক আছে। প্রলংড এপিসোড অফ এসচেমিয়া কিল মেনি সেলস ইন দ্য পোর্শন অফ মায়োকার্ডিয়াম সাপ্লাইড বাই দ্য অক্লুডেড ভেসেলস। মায়োকার্ডিয়াম যখন হচ্ছে তোমার এসচেমিয়াগুলো হচ্ছে, যদি বারবার এরকম হচ্ছে, ধরো বুকে ব্যথা আমরা যেটা বলি, দ্যাট ইজ তো এসচেমিয়া। তো মানে কি ঠিকঠাক অক্সিজেনের সাপ্লাই আমার হচ্ছে না আমার হার্টের মাসেলসগুলোতে, তখন কি হয়, একটা একটা করে ভেসেলসগুলো, যে হার্টে যে সাপ্লাই দেয় যে ব্লাড ভেসেলসগুলো, সেগুলো কিন্তু একটা একটা করে অফ হয়ে যেতে পারে। মানে যে ভেসেলসগুলো, যে ব্লাড ভেসেলসগুলো আছে যেগুলো ব্লাড সাপ্লাই দেয় আমার হার্টে, সেই ব্লাড সাপ্লাইয়ের যে ভেসেলসগুলো হয়তো কোনো ব্লকেজ হয়েছে, তার ফলে আমার কি ঠিকঠাকভাবে আমার ব্লাড সাপ্লাইটা দিতে পারছে না, তখন কিন্তু সেই আমার পুরো ভেসেলসটা অফ হয়ে গেল। এরকম বারবার যদি হয়, অনেক ভেসেলস অফ হয়ে যায়, তখন কিন্তু হার্ট অ্যাটাক হওয়ার চান্সেসও থাকে। তো আমার মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন যেটা, আমার কি বুকে প্রচণ্ড পরিমাণে পেন হয়, দ্যাট ইজ মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন ইজ অলসো নোন অ্যাজ হার্ট অ্যাটাক। আমি যেটা বললাম যে বারবার যদি এপিসোডিকভাবে এইভাবে চলতে থাকে, তখন কিন্তু আমার হার্ট অ্যাটাকের চান্সেস থাকে। মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন ইজ দ্য মোস্ট কমন টাইপ অফ করোনারি আর্টারি ডিজিজ ইন ইউনাইটেড স্টেট। এটা হচ্ছে আমার ইনসিডেন্স, যে কত 1 মিলিয়ন পিপল হ্যাভ মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন এভরি ইয়ার। প্রত্যেক ইয়ারে কিন্তু 1 মিলিয়ন, ঠিক আছে, 1 মিলিয়নের মতো মানুষের কিন্তু মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন দেখা যায়। তোমরা দেখো, এই ছবিগুলো দেখলে কিছুটা হলেও তোমরা বুঝতে পারবে। এই যে আমার করোনারি যে অক্লুশন হয়েছে, আমার যে করোনারি ফেসেসগুলো যে আছে, এইগুলোর মধ্যে দেখো কোনো, ধরো তোমার হতে পারে যে কোনো কোলেস্টেরল জমেছে, ঠিক আছে, যে কোলেস্টেরল প্লেক যেগুলো জমে, বা ব্লাড ক্লটসও জমতে পারে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কোলেস্টেরল প্লেকিউ বা ব্লাড ক্লট, তো এইগুলোই কিন্তু মেনলি জমে। সেই জন্য দেখো বলা হয় যে হার্টের রুগীদের ফ্যাটি ফুড এইগুলো কিন্তু দিতে বারণ করা হয়, কারণ তাদের এমনি ব্লাডে কোলেস্টেরলের পরিমাণ অনেকটাই বেশি। তার ফলে কি, ওরা যখন এই ব্লাড ভেসেসগুলোকে ব্লকেজ করে দিচ্ছে, তখন হার্ট মাসেলসগুলোকে, স্বাভাবিক, যদি আমার ধরো একটা কলের পাইপ দিয়ে জল যাচ্ছে, তো আমি সেই কলের পাইপের মধ্যে আমি যদি কিছুটা ইট বালি নিয়ে গুজে রেখে দিই, বা কোনো কাপড় নিয়ে গুজে রেখে দিই, তো আমার সেখান দিয়ে তো জল যাবে না, এটাই নর্মাল। তো এরকমই হয়, যেহেতু করোনারি ওই আর্টারিগুলোর মধ্যে যদি ব্লকেজ হয়, ব্লকেজ দু রকমের হতে পারে, একটা আমার কোলেস্টেরল হতে পারে, আর একটা আমার ব্লাড ক্লটস হতে পারে, ঠিক আছে। তো এই দুটো কারণেই কিন্তু আমার ব্লাড সাপ্লাই যেটা, সেটা অফ হয়ে এমআই দেখা যেতে পারে। এমআই হলে দেখো কি হয়, এখানে এসচেমিয়া হয়। এসচেমিয়া মানে কি, আমার দীর্ঘদিন ধরে যদি কোনো মাসেলসে ব্লাড সাপ্লাই অফ হয়ে যায়, তাহলে কি হয়, মাসেলটা মরে যায়। যে কোনো জায়গায়, তুমি ধরো একটা জায়গা তোমার এখানে কালো হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তার মানে কি ওখানে অক্সিজেন সাপ্লাই ঠিকঠাক হচ্ছে না। তাহলে ওটা যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে, হার্ট মাসেলসের এটাই হয়, যখন দীর্ঘদিন ধরে এটা চলতে থাকে, তখন কিন্তু ব্লাড সাপ্লাই এরকম পুরোপুরি অফ হয়ে গেছে, তখন কিন্তু সেই হার্ট মাসেলসটা পুরোপুরি কাজ করা বন্ধ করে দেয় এবং হার্ট মাসেলসটা মারা যায়, ঠিক আছে। এবার দেখো আমার আর কী ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন অন ডিফারেন্ট টাইপস অফ মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। আমাদের এগুলো এত বেশি লাগবে না, তো আমরা একটু জেনে নিই যে কজেস কী আছে, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশানে কী কজেস থাকতে পারে। তো রিস্ক ফ্যাক্টরস, কজেস বা রিস্ক ফ্যাক্টরসটাকে আমরা এখানে কিন্তু দুরকম ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে তোমার নন মডিফায়েবল রিস্ক ফ্যাক্টরস, আর একটা হচ্ছে আমার মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর। নন মডিফায়েবল রিস্ক ফ্যাক্টরসটা কি, যে ফ্যাক্টরসগুলো আমাদের মডিফাই করতে পারি না আমরা, মানে আমরা যেগুলো, আমরা যত চেষ্টাই করি এগুলো নিয়েই আমরা জন্মেছি, এগুলো কখনোই আমরা মডিফাইড করতে পারবো না। সেগুলো কি, দেখো ফ্যামিলি হিস্ট্রি অফ সিএডি, করোনারি আর্টারি ডিজিজ, এজ বিং ওল্ডার, যদি পেশেন্ট একটু বয়স্ক হয়, কারণ কি বললাম ব্লাডে কোলেস্টেরলের মাত্রা অনেক বেড়ে যায়। জেন্ডার বিং মেল, যদি মেল পেশেন্ট হয়। বিং মেম্বার অফ সার্টেন রেস, কিছু রেস আছে, রেসিয়াল যে আমাদের ইয়েটা হয় ফ্যাক্টরস, সেটা ওয়াইজ কিছু রেসের মধ্যে কিন্তু হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হওয়ার চান্সেসটা অনেক বেশি থাকে।
এবার মডিফায়েবল রিস্ক ফ্যাক্টরস। মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর মানে তোমরা সবাই জানো, যেগুলো আমরা মডিফাই করতে পারি, মানে আমাদের কিছু লাইফস্টাইল চেঞ্জেসের মাধ্যমে আমরা যে রিস্ক ফ্যাক্টরসগুলোকে অ্যাভয়েড করতে পারি এবং তার ফলে আমাদের করোনারি আর্টারি ডিজিজ যেটা হওয়ার চান্সেসটা কমে, সেগুলো কি তোমরা নিজেরাই জানো? বলো, মানে নিজেরা একটু ভাবলেই তোমরা বুঝতে পারবে। দেখো, স্মোকিং হতে পারে, তারপরে তোমার ডায়েটারি বিভিন্ন কন্ট্রোল, ধরো তুমি হাই লিপিড ডায়েট ইনটেক করো, তারপরে তোমার ধরো স্ট্রেস আছে প্রচুর, এই জিনিসগুলো আছে। তাছাড়া তুমি ফিজিক্যাল অ্যাক্টিভিটি ঠিকমতো করো না। তো এই জিনিসগুলো কিন্তু তুমি কিছু বই পড়ার এগুলো দরকার নেই, এগুলো তোমরা না পড়েও কিন্তু এই জিনিসগুলো কিছু কিছু অন্তত বলতে পারবে যে কী কী কারণে হতে পারে। তারপরে তোমার প্রচুর পরিমাণে যারা খুব ভারী কাজ করে, ঠিক আছে, তো এগুলোর ক্ষেত্রে হতে পারে। এবার দেখো, একটা ছক আছে এখানে সুন্দর, এই ছকটা দেখলে তোমাদের অনেকটা সুন্দর মানে বুঝতে পারবে ভালো। দেখো, মডিফায়েবল যে রিস্ক ফ্যাক্টরস মানে কি, এগুলো যদি আমরা লাইফস্টাইল চেঞ্জেসের মাধ্যমে কিন্তু কন্ট্রোল করতে পারি। দেখো, হাই ব্লাড লিপিড লেভেল, তাহলে কি ব্লাডে যদি লিপিড বা কোলেস্টেরলের পরিমাণ প্রচুর পরিমাণে বেড়ে যায়, তাহলে কি হবে? ওখানে আমি দেখিয়েছি যে কোলেস্টেরল প্লেক, তাহলে ওই প্লেকটা কিন্তু জমা হয় কোথায় গিয়ে, আমার করোনারি আর্টারির মধ্যে জমা হয়, তারপরে ব্লাড যে সাপ্লাইটা সেটা অফ হয়ে যায়। তারপরে আমার স্মোকিংটা কি করে? স্মোকিংয়ে আমার কি থাকে? নার্কোটিক্স। তো স্মোকিংয়ে যে নার্কোটিক্স থাকে সে আমার কি করে, আমার যে ব্লাড ভেসেলস থাকে সেগুলোকে কনস্ট্রিক্ট করে, তার ফলে কি ব্লাড সাপ্লাইটা আমার অফ হয়ে যায়। হাইপার টেনশন মানে কি? হাই ব্লাড প্রেশার কেন হয়? যদি ঠিকঠাকভাবে ব্লাড সাপ্লাই না হয়, ঠিকঠাকভাবে আমার ভেসেলসগুলো আছে, ব্লাড ভেসেলসগুলো যদি ন্যারো হয়ে যায়, তার ফলে কিন্তু আমার হাইপার টেনশন হওয়ার চান্সেস থাকে। হাইপার টেনশন মানে কি? উচ্চ রক্তচাপ। রক্তচাপ কখন বেশি হবে? যখন আমার নালি ছোট হবে। সিম্পল কথায় যেটা বোঝানো, আমার যখন ব্লাড ভেসেল ছোট হচ্ছে তখন কিন্তু আমার হাইপার টেনশনটা হওয়ার চান্সেসটা বাড়বে। তারপরে দেখো, ডায়াবেটিস মেলাইটাস আর হাইপার টেনশন, এগুলো কিন্তু আমার প্রায় প্রত্যেকটা ডিজিজ কন্ডিশনের সঙ্গে, আর স্মোকিং প্রায় তুমি সব জায়গায় এগুলোকে পাবে। তারপরে দেখো, ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, এগুলো তোমরা নিজেরাই বলতে পারবে। আর কি? ওবেসিটি যখন একটা মানুষের থাকবে তখন কি তার শরীরে লিপিডের পরিমাণ বাড়বে, এটাই নর্মাল, তোমরা জানো। তাহলে এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটাই তোমরা জানো, কোনোটাই কিন্তু আলাদা নয়। তারপরে দেখো, স্ট্রেস টাইপ এ পার্সোনালিটি, যদি প্রচুর স্ট্রেস থাকে পেশেন্টের, তাহলে বিভিন্ন হরমোনাল ইনফ্লুয়েন্সের জন্যও কিন্তু এটা হতে পারে, বা স্ট্রেসের জন্য কিন্তু উচ্চ রক্তচাপ এই জিনিসগুলো কিন্তু দেখা যায়, ঠিক আছে। তারপরে দেখো, ল্যাক অফ ইস্ট্রোজেন ইন ওম্যান। ইস্ট্রোজেন কিন্তু আমাদের যে এই মডিফায়েবল রিস্ক ফ্যাক্টরসের মধ্যে ইস্ট্রোজেন যদি আমার শরীরে কমে যায় মহিলাদের ক্ষেত্রে, তখন কিন্তু আমার এটা দেখা যেতে পারে, মানে যে আমার এর প্রবলেমটা দেখা যেতে পারে। এবার দেখো, আমার ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন, এটাকে আমার বলা হয় সাইলেন্ট হার্ট অ্যাটাক। যেহেতু এখানে যদি মাইল্ড হার্ট অ্যাটাক দেখা যায়, এখানে হালকা মাইল্ড পেন হয়, কিন্তু তারপরে মানুষ দেখবে কিছু আমাদের মানুষজন আছে গ্যাসের যন্ত্রণা বলে চেস্ট পেন দেখে একটা অ্যান্টাসিড খেয়ে নিল। তো তার ফলে কি, এটা তোমার একটা ব্লকেজ হলো, দিয়ে এরকম পড়ে আছে, তারপর আবার তোমার হার্ট অ্যাটাক হলো, আবার ব্লকেজ হলো, এই করতে 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 যখন পুরোটা ব্লকেজ হয়ে যাবে তখন কিন্তু তুমি হার্ট অ্যাটাক হয়ে মরে গেলে, ঠিক আছে। তো এই জন্য কিন্তু এটাকে বলা হয় সাইলেন্ট হার্ট অ্যাটাক। তো দেখো, আমার ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনে কী কী প্রবলেমস দেখা যায় সেগুলো একটু দেখে নিই। চেস্ট পেন হবে। পেনটা কেমন হবে? ক্যারেক্টারিস্টিক অফ পেন ইজ সাবস্টার্নাল, ঠিক স্টার্নালের মাঝ বরাবর হবে পেনটা। ইজ সিভিয়ার অ্যান্ড ডিফিউজ, প্রচুর সিভিয়ার পেন হবে। ইজ ক্রাসিং অ্যান্ড স্কুইজিং, মানে পেনটা এমনই হবে সেটা সহ্য করার মতো নয়, যেন সব ভেঙে মানে একদম গুড়িয়ে দিচ্ছে বুকের ভিতরটা, এরকম একটা পেন হবে। ক্রাশিং অ্যান্ড স্কুইজিং, স্কুইজ করে করে, এরকম স্কুইজ করে করে যেন কেউ মানে পেনটা দিচ্ছে। মে রেডিয়েট টু আর্মস, এখান থেকে আমার শুরু হলো স্টার্নাল থেকে, তারপরে রেডিয়েট করবে আর্মস, নেক, শোল্ডার, ব্যাক অ্যান্ড জ। ইজ নট রিলিভ বাই রেস্ট, আর পেশেন্ট যদি রেস্ট নয়, এটা কিন্তু কোনো দিন রেস্ট নিলেও কিন্তু এই চেস্ট পেন কখনোই কমে না। আর নাইট্রোগ্লিসারিন দিলেও কমবে না। অ্যান্ড লাস্ট লঙ্গার দেন 30 মিনিটস। তাহলে আমার পেনের ক্যারেক্টারিস্টিক যদি কেউ জিজ্ঞাসা করে, কি বলবো আমি? যে পেনটা স্টার্ট হবে আমার সাবস্টার্নালে, সেখান থেকে সিভিয়ার পেন শুরু হবে এবং রেডিয়েট করবে কোথায়? আর্ম, নেক, শোল্ডারে, এবং এটা কিন্তু পেশেন্ট যদি রেস্টও নেয় এটা কিন্তু কমবে না, আর এটা লাস্ট করে 30 মিনিটস পর্যন্ত। পেশেন্ট মে বি অ্যানসাস অ্যান্ড রেসলেস, পেশেন্ট প্রচুর পরিমাণে অ্যাংজাইটিতে ভোগে এবং রেসলেস হয়ে পড়ে, স্বাভাবিক, যদি পেন হয় একটা মানুষের, তো সে কী করবে? কষ্ট যদি হয়। তারপরে দেখো, ডায়াফোরেসিস, কুল, কামি অ্যান্ড মোয়ে স্কিন অ্যান্ড ফেশিয়াল প্যালোর, প্রচুর পরিমাণে ঘাম দেখা যায়, গা পুরো একদম ঠান্ডা হয়ে যায়, ফেস পেল হয়ে যায়। হার্ট রেট অ্যান্ড রেসপিরেটরি রেট মে বি ফাস্টার দ্যান নর্মালের যে হার্ট রেট বা রেসপিরেটরি রেট থাকে সেটার থেকে অনেকটা বেড়ে যায়। ডিক্রিজড কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটি অ্যান্ড কার্ডিয়াক আউটপুটটা কমবে, এটা তোমরা জানো। কারণ কি, কার্ডিয়াক আউটপুট যদি কমে, সেই জন্যই তো তোমার অক্সিজেন সাপ্লাইটা কমছে, তাহলে কার্ডিয়াক আউটপুট কমে যাবে আর কন্ট্রাক্টিলিটিটাও কিন্তু কমে যাবে।
তারপরে দেখো শর্টনেস অফ ব্রিথ হবে, ডিসনিয়া, প্যালপিটেশন, এক্সট্রিম ফ্যাটিক, চকিং সেন্সেশন দেখা যাবে, প্রফিউজ সোয়েটিং, প্রচুর পরিমাণে ঘাম হবে পেশেন্টের, দুর্বল লাগবে শরীর, অস্বস্তি লাগবে, ইরিটেট হবে, নজিয়া অ্যান্ড ভমিটিং দেখা যাবে, এপিগ্যাস্ট্রিক অ্যাবডোমিনাল ডিস্ট্রেস দেখা যাবে, পেটের মধ্যেও ডিস্ট্রেস দেখা যাবে, ডিসওরিয়েন্টেশন, কনফেন্টেশন, পেশেন্ট সিনকোপ হতে পারে, ফেন্ট হয়ে যেতে পারে, অজ্ঞান হয়ে যেতে পারে পেশেন্ট, অলিগিউরিয়া দেখা যাবে, ডিক্রিজড ইউরিন আউটপুট, ইউরিন আউটপুট প্রচুর পরিমাণে কমে যায় এখানে, সেই জন্য এখানে অনেক সময় ল্যাসিক্স দেওয়া হয় এখানে, মার্ক জুগুলার ভেন ডিস্টেনশন দেখা যায়, ফিভার, এলিভেটেড টেম্পারেচার আপ টু 104 to 102 ডিগ্রি ফারেনহাইট, তাহলে ফিভার পেশেন্টের আসতে পারবে, হেপাটিক এনগর্জমেন্ট অ্যান্ড পেরিফেরাল ইডিমা দেখা যায়, ভেসো কনস্ট্রিকশন অফ পেরিফেরাল ব্লাড ভেসেল, পেরিফেরিতে ব্লাড ভেসেলসগুলো থাকে সেগুলোর ভেসো কনস্ট্রিকশন হয়, কনস্ট্রিক হয়ে পড়ে, ঠিক আছে। এবার দেখো আমার কী কী ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন, আমরা এখানে ডায়াগনোসিস কী কী করতে পারি, পেশেন্ট হিস্ট্রি নেবো যেটা আমি পারি, ইলেকট্রোকার্ডিওগ্রাম পেশেন্ট করতে পারবে, অ্যাঞ্জিওগ্রাফি করা হয়, কারণ কি ওই যে ব্লাড ক্লটসগুলো হয়েছে ওগুলোকে স্টেন্ট বসানো হয়, ঠিক আছে, বাস ওগুলো দিয়ে সরিয়ে দেওয়া হয় ব্লাড ক্লটসগুলোকে, কার্ডিয়াক এনজাইম টেস্ট করা হয়, সিকেএমবি, LDH1, এগুলো সব কার্ডিয়াক এনজাইম, এগুলো তোমাকে টেস্ট করাতে হবে, রেডিও নিউক্লাইড ইমাজিনে করা হয়, পজিস্ট্রন ইমিশন ট্রমোগ্রাফি, পেট সিটি স্ক্যান, যেটা পেট সিটি স্ক্যান করা হয়, কিছু আদার ফাইন্ডিংস ব্লাড টেস্ট কিছু করা হয়, এলিভেটেড ডাব্লিউবিসি কাউন্ট আছে নাকি সেটা দেখা হয়, এলিভেটেড মায়োগ্লোবিন আছে নাকি দেখা হয়, আর ট্রপোনিন যে প্রোটিনটা আছে আমাদের কার্ডিয়াক প্রোটিন, সেটার আমার দেখা হয় যে ট্রপোনিনটা এলিভেটেড আছে নাকি। তো এই ডায়াগনস্টিক ইভ্যালুয়েশনগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে, খুব সহজ এগুলো। দেখো তারপরে আমার দেখো মেডিকেল ম্যানেজমেন্ট, আমাকে যদি পেশেন্ট মানে কোশ্চেন আমার যেমন আসবে আমি সেভাবেই কিন্তু অ্যান্সারটা লিখবো। মেইনলি এখানে কোশ্চেন আছে ইমিডিয়েট ম্যানেজমেন্ট বলে, সেজন্য আমি ইমিডিয়েট ম্যানেজমেন্ট দেখো এখানে লিখে রেখেছি। তো এখানে ইমিডিয়েট ম্যানেজমেন্টে আমরা কী কী করতে পারি একটা পেশেন্টের ক্ষেত্রে, দ্য গোল অফ মেডিকেল ম্যানেজমেন্ট ইজ টু মিনিমাইজ মায়োকার্ডিয়াল ড্যামেজ, মানে আমার যত বেশি দিন যাবে আমার কিন্তু মায়োকার্ডিয়াল ড্যামেজের পরিমাণ, মানে যে টিস্যুটা আমার হার্টের টিস্যু ড্যামেজের পরিমাণও কিন্তু ততই বাড়বে। তারপর কি প্রিজার্ভ মায়োকার্ডিয়াল ফাংশন, মায়োকার্ডিয়াল ফাংশনটা যেন ঠিকঠাকভাবে চলে, প্রিভেন্ট কমপ্লিকেশন, কোনো কমপ্লিকেশন যেন অকার না হয়। আমার যখন একটা পেশেন্ট এমার্জেন্সি কন্ডিশনে আমার ওয়ার্ডে আসলো, আমি তখন ইমিডিয়েটলি কিন্তু পেশেন্টকে অক্সিজেন থেরাপি দেবো, কারণ কি পেশেন্টের এখানে প্রচুর পরিমাণে ডিসনিয়া দেখা যায়, শ্বাসকষ্ট হয়, অক্সিজেন থেরাপি দেবো। এখানে দেখো 3 লিটার্স বাই নেজাল ক্যানুলাতে দেওয়া হয়। অক্সিজেন কেন থেরাপি আমি দেবো, যেহেতু এটা ইসচেমিয়া, কারণ কি অক্সিজেন সাপ্লাই এখানে কম হচ্ছে, সেই জন্য কিন্তু পেশেন্টের হার্ট মাসেলসটা এসিমিয়াটা দেখা যাচ্ছে, ঠিক আছে। থ্রম্বোলাইটিক থেরাপি কেন দেওয়া হয়, যদি থ্রম্বাস ফর্মেশন করে, যে ব্লাড ক্লটসগুলো যদি জমে থাকে করোনারি আর্টারিতে বা ব্লাড ভেসেলসগুলোতে, তো সেগুলোকে সরানোর জন্য কিছু থ্রম্বোলাইটিক থেরাপি ইউজ করা হয়, যেমন তোমার স্ট্রেপ্টোকাইনেস, প্লাজমিনোজেন, এগুলো হচ্ছে তোমার ইউজ করা হয়। অ্যানালজেসিক, পেশেন্টের যেহেতু পেন, আমি সবসময় পেশেন্টকে কী দেবো, সিমটোমেটিক ট্রিটমেন্ট, পেশেন্টের ডিসনিয়া হলে আমি অক্সিজেন থেরাপি দেবো, থ্রম্বোলাইটিক থেরাপি আমাকে দিতেই হবে, কারণ কি আমি তো বুঝতে পারছি না যে পেশেন্টের কী আছে, যদি ব্লাড ক্লটস থাকে তো থাকবে, যদি কোলেস্ট্রল থাকে তো এই থ্রম্বোলাইটিক থেরাপি দিলে কি থ্রম্বাসগুলো আমার ভেঙে যাবে, ঠিক আছে, লাইসিস হবে থ্রম্বাসগুলো। তারপরে আমি কি অ্যানালজেসিক থেরাপি দেবো, মরফিন আমি দেবো। অ্যানালজেসিক কেন দেবো, পেশেন্টের প্রচুর পরিমাণে এখানে পেন হয়, তো পেনটা রিলিফ করার জন্য আমি অ্যানালজেসিক থেরাপি দেবো। তারপর ভ্যাসো ডাইলেটার, যেহেতু আমার এখানে ভ্যাসো কনস্ট্রিকশন হয়, ব্লাড ভেসেসগুলো কী হয়, ন্যারো হয়ে যায়, সেজন্য ভ্যাসো কনস্ট্রিকশনের জন্য ঠিকঠাকভাবে ব্লাড সাপ্লাই হয় না, তো আমি ভ্যাসো ডাইলেটার্স হিসেবে নাইট্রোগ্লিসারিন কিন্তু এখানে পেশেন্টকে দেবো। তার ফলে কি নাইট্রোগ্লিসারিন আইভিতে যদি দেওয়া হয়, টেম্পোরারি ওপেন্স আর্টেরিয়াল ব্লাড ভেসেসগুলোকে ওপেন করে, তার ফলে হার্টের ঠিকঠাকভাবে ব্লাড সাপ্লাই হয়। তো ইমিডিয়েট ম্যানেজমেন্টটা তোমরা একটু ভালো করে পড়ে যাবে, এটা কিন্তু অনেকবার পড়তে দেখা গেছে। এবার ইমিডিয়েট ম্যানেজমেন্টটুকু ওইটুকুই তোমার ছিল। এবার দেখো কিছু ড্রাগ এখানে পেশেন্টকে দেওয়া হয়, অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটার দেওয়া হয়, ACE2, এখানে কিছু মেডিসিন এখানে দেওয়া হয়, যেমন ক্যাপট্রোপিল আর এনালপ্রিল, এগুলো তোমরা ফার্মাতে পড়বে, এই মেডিসিনসগুলো কী কাজ করে না করে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং যে এনজাইম সেটাকে ইনহিবিট করে, সেটা হতে দেয় না, ঠিক আছে। তার ফলে কি ব্লাড কজেস দ্য ব্লাড ভেসেলস টু কনস্ট্রিক্ট অ্যান্ড দ্য কিডনি টু রিটেন সোডিয়াম অ্যান্ড ফ্লুইডস। তো এগুলো আমার বলার এত দরকার নেই, আমি জাস্ট যদি আমার ড্রাগ কিছু বলতে লাগে তো আমি অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইমস বলে আমি জাস্ট ক্যাট্রোপিল, এনালপ্রিল এগুলো লিখবো, বিটা অ্যাড্রিনার্জিক ব্লকিং এজেন্টস বলে আমার প্রোপেনেলল লিখবো, ঠিক আছে। বিটা ব্লকার আমার হচ্ছে তোমার হাইপারটেনসিভ পেশেন্টকে দেওয়া হয়, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দেওয়া হয়, যেগুলো আমার নিফিডিপিন, অ্যামলোডিপিন, এগুলো হচ্ছে আমার দেওয়া হয়, ডিপিন টাইপের ড্রাগ। অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি দেওয়া হয়, যেহেতু অ্যান্টিকোয়াগুলেন্ট থ্রম্বোলাইটিক একই, ঠিক আছে, প্রায় অনেকটা একই। হেপারিন ইউজফুল অ্যাজ অ্যান অ্যাডজাসেন্ট টু থ্রম্বোলাইটিক থেরাপির সঙ্গে সঙ্গে হেপারিন দেওয়া হয়, যাতে কোনো ব্লাড ক্লট করে না যায়, ঠিক আছে। আর লাইফস্টাইল চেঞ্জেসটা পেশেন্টকে কিন্তু আমাকে অ্যাডভাইস করতে হবে। লাইফস্টাইল চেঞ্জেস মধ্যে কী পড়ছে, হেলদি ওয়েট যেন পেশেন্ট মেনটেন করে, স্মোকিংটা যেন না করে, তারপরে ওবেসিটি মানে যদি পেশেন্ট মানে ওয়েট লস বললাম যেটা, তারপরে হচ্ছে ঠিকঠাকভাবে স্ট্রেস না নেয়, ঠিকঠাকভাবে লাইফস্টাইল মেনটেন করে, হাসি খুশি থাকে, বিভিন্ন ধরনের যে থেরাপিগুলো ইউজ করে, সকালবেলা মর্নিং ওয়াকে যায়, তারপরে সবার সঙ্গে মিলেমিশে কাজ করে, অফিসের সব কিছু মানে স্ট্রেসগুলো সবার কাছে বলে, ঠিক আছে। আর কি আমার যদি আগে কোনো হার্ট অ্যাটাক হয় সেগুলোর জন্য ফলো আপ আমাকে করতে হবে।
ঠিক আছে, ভালো হেলদি ফুড, শাক সবজি বেশি করে খেতে হবে। ডায়াবেটিস, কোলেস্ট্রল এগুলো যদি থাকে বা হাইপার টেনশন থাকে, অবশ্যই বারবার করে ফলো আপে আসতে হবে এবং এগুলো কন্ট্রোলে রাখতে হবে, নাহলে যে কোনো সময় কিন্তু হার্ট অ্যাটাকের প্রবলেমসটা আমার আসতে পারে। এবার আমার দেখো সার্জিক্যাল কিছু এখানে ম্যানেজমেন্ট আছে, এগুলো তোমরা জাস্ট মানে যদি তোমাদের করোনারি আর্টারি ডিজিজ পড়ে তো এগুলো তোমাদের জিজ্ঞাসা করবে, যেমন কোশ্চেন থাকবে জাস্ট তুমি তেমনই অ্যান্সার দেবে। দেখো করোনারি আর্টারি বাইপাস সার্জারি এখানে করা হয় সিএবিজি, এটা শর্ট ফর্ম হচ্ছে সিএবিজি করা হয়। এই সার্জিক্যাল ম্যানেজমেন্টগুলো যদি কারোর কিছু প্রবলেম থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে কমেন্ট বক্সে, আমি অবশ্যই তোমাদেরকে বলবো, কারণ এইটুকু ক্লাসের মধ্যে তো এতটা বলা সম্ভব নয়। পারকিউটেনিয়াস ট্রান্সইউমিনাল করোনারি অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়, করোনারি স্টেন্ট বসানো, যেটা বললাম স্টেন্ট বসানো, তারপরে তোমার অ্যাথ্রোক্টমি করা হয়, আর ট্রান্স মায়োকার্ডিয়াল লেজার রিভাস্কুলারাইজেশন করা হয়। ডায়াগনস্টিক প্রসিডিওরের মধ্যে কিন্তু আমার পরে অ্যাঞ্জিওগ্রাফিটা, ঠিক আছে। আমি কিন্তু সার্জিক্যাল ম্যানেজমেন্ট অ্যাঞ্জিওগ্রাফিকে কখনোই বলবো না। স্টেন্ট যদি বসানো হয় করোনারি স্টেন্ট, তখনই আমি বলবো যে এটা সার্জিক্যাল ম্যানেজমেন্ট। তো আজকে আমার ভিডিওটি ছিল মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন সম্পর্কে। তাহলে এই পর্যন্ত, পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আসছি। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থাকো।